সুপ্রিম কোর্ট সচিবালয় নোট অফ ডিসেন্ট কি বলছেন তারা? যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা হবে। যার যেখানে যতটুকু প্রয়োজন সে সেটিকে ব্যবহার করছে। ঢাকা শহর থেকে তার গ্রামে নেওয়ার জন্য ওই যে খরচটা, অ্যাম্বুলেন্স ভাড়াটা, গাড়ি ভাড়াটা ছিল না, অন্যের কাছ থেকে ধার করেছে। এইটা তো ইলেকশন হয়নি, এটা তো অ্যাডহক কমিটি, কিন্তু তাদেরকে নিয়ে আমার ভাইদের আপত্তি আছে। এরা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান এবং ক্রীড়াঙ্গনে যে পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, আমার মনে হয় এই পৃষ্ঠপোষকতাটা এদের কাছ থেকে পাওয়া যাবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সঙ্গে আমি ফারাদ হাফিজ। পরিচয় করে দিই আজকে আলোচক হিসেবে যারা রয়েছেন স্টুডিওতে। মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি শিক্ষক, সংস্কৃতি কর্মী, বিএনপির নেতা। তারপরে রয়েছেন ব্যারিস্টার SM শাহরিয়ার কবির, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং সবশেষ রয়েছেন শরীফুজ্জামান শরীফ, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল হয়েছে আজকে, আপনারা জানেন নিশ্চয়ই। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের 3টি অধ্যাদেশ, মোটা দাগে 3টি অধ্যাদেশ বাতিল হলো। তবে ওই অধ্যাদেশের অধীনে যে 25 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয় সেটাকে বৈধ বলা হয়েছে। তার মানে হচ্ছে যে মোটা দাগে যেটা আমরা বুঝি যে নিম্ন আদালত সেই আগের মতো মন্ত্রণালয়ের খেয়াল খুশি মতো চলবে, কথা বা তদবির যদি না শোনে সোজা খাগড়াছড়ি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপর দুই বিজ্ঞ আলোচক। আমরা মুঠা থেকে বলতে পারি যে 116 অনুচ্ছেদ 116 আর্টিকেল অনুযায়ী ও আর্টিকেলের যে চেঞ্জটা আসার কথা ছিল এটা আসে নাই। এই তো জি, আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টের সচিবালয়কে নিয়ে গত পরশুদিন একটা নিউজ হচ্ছে এবং গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ঘুরে বেরিয়েছে। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় শুরুর আগেই সিন্ডিকেটের কবলে পড়েছে। খেয়াল করেছেন কেন? তো এখন সুপ্রিম কোর্টে আমার ভাই তো আছে, এখানে আছেন। 2015 শেষ দিকে এবং 16 দিকে সুপ্রিম জেলে ছিলাম এবং এই কারণে সুপ্রিম কোর্ট থেকে কিছু বেল টেল নিয়ে সুপ্রিম কোর্টের যে দফতরের যে ঘটনাগুলি এগুলির সাথে দেখলাম। আপনার সিএমএম সুপ্রিম কোর্টের জাজ সাহেবরা আপনার করলেন, আপনার জামিন দিয়েছেন, কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফিস নিচতলার থেকে যদি সিএমএম কোর্টে ফোন না করে, জি, যতই নকল নিয়ে যান, যত কিছু নিয়ে যান, যত অর্ডার শিট নিয়ে যান, যা কিছু নিয়ে যান, আপনি বেল বন্ড সিএমএম কোর্ট আপনার অ্যাকসেপ্ট করবে না। কেন? ইয়ার থেকে জামিন লাগবে, একটা কনফার্মেশন লাগবে, কি বলে ফোন কনফার্মেশন লাগবে। ফোন কনফার্মেশন না হলে মন্ত্রণালয় থেকে না না না, তাহলে সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার একজন নির্দিষ্ট জায়গা থেকে, এবং এই ফোনটার জন্য আপনাকে 3000 টাকা দিতে হবে। আচ্ছা, এবং এটা জানেন না জাজ সাহেবরা, এটা কি আমাকে মানতে হবে? আচ্ছা যাই, এইরকম বহুবিধ ঘটনাবলী আছে। তো আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্টের স্বাধীনতার জন্য আমি মনে করি, আমাদের আদালতের স্বাধীনতার জন্য আমাদের সবার কাজকর্ম করা উচিত, সবাই মিলে, জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে পার্লামেন্টে। কিন্তু কোর্ট যেন সার্বভৌম না হয়ে যায়, মানে জবাবদিহিতার একদম বাইরে চলে না যায়, এইটাও নজর রাখতে হবে। সে জবাবদিহি করবে কার কাছে? নির্বাহী বিভাগের কাছে। কোনো না, আমি আপনাকে বলি, কোনো না কোনো পন্থা বের করতে হবে যেন নির্বাহী বিভাগ তার উপর প্রভাব বিস্তার না করে, ওয়ান।
আর নাম্বার 2 সে যেন জবাবদিহিতার বাইরে চলে না যায়। আচ্ছা, বিএনপি সবসময় বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে আসছে, এবং সেই ক্ষেত্রে ক্ষমতায় আসার পর বিএনপি কেন অন্তর্বর্তী সরকারের এই সংস্কারগুলো আপনারা ডিরেক্ট বাতিল করলেন এইভাবে? না, মানে এটা কি সাংঘর্ষিক হয় না এই বিষয়টা? প্রথম তো কত 99টা না কতটা একেবারেই কোনো তর্ক ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে। জি, 98। যেমন ধরুন 98টা, যেমন ধরুন আমি মানবাধিকার কমিশন এবং গুম কমিশন, জি, এই দুইটার মধ্যে ওভারল্যাপিং আছে। জি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই দুইটার মধ্যে ওভারল্যাপিং আছে। যেমন সবসময়ই আপনি দেখবেন যে আমাদের এখানে কতগুলো আইনি অসঙ্গতিও আছে এইরকম। যেমন দেখবেন যে সবসময় পেনাল কোর্ট থেকে আমার এখানে আইনের একজন প্র্যাকটিসিং বড় লয়ার আছেন। তারপরে বলি, আপনি দেখবেন যে আমাদের খাদ্য এবং ঔষধে যদি ভেজাল হয় তাহলে আমাদের পেনাল কোডের শাস্তির বিধান হচ্ছে যাবজ্জীবন। আর যে বিশেষ বিধান করা হলো খাদ্য এবং ঔষধে ভেজাল, এটার 6 মাস থেকে একটু উপরে এবং 50,000 টাকা থেকে জরিমানা শুরু হলো। জি। তো আর যদি আপনি নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দেখেন, যেগুলো 366A, যারা আইনের বুঝবেন, 366 ক বা 366A অ্যাবডাকশনের, মহিলা সংক্রান্ত অ্যাবডাকশন যদি হয়, তো সেই ক্ষেত্রে এটা যে আছে পেনাল কোর্টে যে শাস্তির বিধান আছে, এটার থেকে অনেক বেশি শাস্তির বিধান হলো স্পেশাল আইনে। আচ্ছা, তো এইরকম দেখবেন কিছু কিছু স্পেশাল আইনে বাংলাদেশে পেনাল কোর্ট থেকেও শাস্তি কম, তাহলে এটা স্পেশাল আইন হলো কি আর? জি। তো এই জন্য এখানে তারা যেটা বলেছেন যে গুম এবং মানবাধিকার যে অধ্যাদেশটি আছে, এই অধ্যাদেশটির ওভারল্যাপিং বন্ধ করতে হবে। জি। এবং প্রত্যেকটা বিধান যেন স্পষ্ট হয়, এবং এখানে গুম কমিশনের গুমের অধ্যাদেশের অধীনে আচ্ছা, যে কোনো কেউ সরাসরি আইসিটিতে মামলা করতে পারে, কিন্তু মানবাধিকার অধ্যাদেশ সেটা পারে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে এই ওভারল্যাপিংগুলো বন্ধ করে তারা অপোজিশনের সাথে আলোচনা করে অতি দ্রুত এইগুলো করবে। আচ্ছা, আমরা আসবো আবার। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আপনি একটু এই বিষয়টা নিয়ে বলবেন যে আজকে সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারকে বাতিল করে বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের আন্ডারে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের স্বতন্ত্র এই সচিবালয় বাতিলের সিদ্ধান্তকে জামায়াত কেন ফ্যাসিবাদী ব্যবস্থার প্রত্যাবর্তন বলছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আমার যে ভাইরা আছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জুলাই জাতীয় সনদে একটা বিষয়ে ঐক্যমত হলো, যেখানে কোনো কি থাকবে না, যেখানে নোট অফ ডিসেন্ট থাকবে না, সেটাকে যা আছে সেইভাবেই কি করা হবে, অধ্যাদেশে পরিণত করা হবে। এটাই তো ছিল বিএনপি স্ট্যান্ডিং, যে যেটাতে নোট অফ ডিসেন্ট আছে সেটা তাদের কিসে দেওয়া হবে, কতটা হচ্ছে নোট থাকলে কি হবে, তার ম্যান্ডেট লাভ করবে নির্বাচনী ইস্তাহারে দিয়ে। সুপ্রিম কোর্ট সচিবালয় নোট অফ ডিসেন্ট, কোনো নোট অফ ডিসেন্ট নাই, নোট অফ ডিসেন্ট নাই। সো নোট অফ ডিসেন্ট নাই, তাহলে এই সচিবালয় যে অধ্যাদেশ আপনি আজকে বাতিল করলেন, এই রদ করলেন, কে আপনাকে এই ম্যান্ডেট দিল? আপনি এই যে রদ করলেন সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এটাতে তো নোট অফ ডিসেন্ট নাই। তাহলে নোট অফ ডিসেন্ট নাই, আপনি বলছেন নোট অফ ডিসেন্ট যেগুলো নাই অ্যাজ ইট ইজ কি করা হবে, বাতিল করা হবে না, অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্ট করা হবে। এবং সচিবালয়, আমি মানে খুবই বিনয়ের সাথে বলতে চাই, আপনি বলেছেন কে ম্যান্ডেট দিল? 2/3 মেজরিটি, 2/3 মেজরিটি ম্যান্ডেট তো দিল, কিন্তু ম্যান্ডেটটা দিল কিভাবে? তাদের তো ম্যান্ডেটে কি ছিল, এই যে ম্যান্ডেটটা দিছে কোথায় জনগণ, এইখানে কি বলছে বিচার বিভাগ, পাইছেন? এটা কি বিএনপির কি নির্বাচনী ইস্তেহার? জি। নির্বাচনী ইস্তেহারে কি বলছেন তারা, যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা হবে। জি। তাহলে কথা যে রাখে না, মুনাফিক তো সবসময় শুনতে হয়, আমি আর মুনাফিক বলবো না, আমি কি বলবো, এটা মানুষ বলে। এখানে বাংলাদেশের সংবিধান মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে, এবং সেজন্য সচিবালয় আপনারা ওপেন করছে। এই সচিবালয় ওপেন করার পর আজকে আইনমন্ত্রী মহোদয় সেই সময় যেদিন এই সচিবালয় উদ্বোধন করা হয়, সেদিন বললেন কি, এটা একটা এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা যা করা হয়েছে তার মধ্যে একটা মাইলস্টোন। সেই অ্যাটর্নি জেনারেলি আজকে কিভাবে এই অধ্যাদেশটাকে বাতিল করতে পারলেন?
উনি তো তার ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্যে বলেছেন যে সেই সময় রাষ্ট্রের আইন কর্মকর্তা ছিলেন তিনি, যেহেতু রাষ্ট্রের স্ট্যান্ড ছিল সেটা তার পক্ষে তিনি কাজ করেন। তার মানে বাতাস যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছেন। আপনি তাহলে রাষ্ট্রের মন্ত্রী না, আপনি তাহলে রাষ্ট্রের মন্ত্রী না, আপনি তাহলে কি ঝিনাইদহেরও মন্ত্রী না, আপনি হচ্ছে সবার আগে বিএনপির মন্ত্রী, সবার আগে বাংলাদেশ না। আপনারা বলছেন সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়ব, তাহলে আপনি কেন এই কথাটা? আরও একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে মাননীয় আইনমন্ত্রী 2টা স্টেটমেন্ট দিয়েছিলেন। তার ঝিনাইদহ নির্বাচনী জনসভায় বলছিলেন একটা কি বিশাল জনগোষ্ঠীর কণ্ঠরোধ করতে পারি না, এবং আমি যে রিট পিটিশন ফাইল করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের, সেই রিট পিটিশনের সেই সময় সেটা তুলতেই দেওয়া হয়নি, এবং সে কথা তিনি বলছেন যে আমি এটা আদালতে কি প্রতিরোধের ব্যবস্থা করছি এই নির্বাচনের মাঠে। আজকে তিনি সেটা কি করলেন? আজকে আইনে পরিণত করলেন না। তার মানেটা কি? মানেটা হচ্ছে একটা অদৃশ্য শক্তির আন্ডারে ফ্যাসিবাদী কায়েম হয় কখন? যখন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশে থাকবে না। তার মানে আজকে বিএনপিও চলতেছে একটা অদৃশ্য শক্তির আন্ডারে। ওই শক্তি যখন বলতেছে এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না। আজকে 2টা জিনিস, জাজেস অ্যাপয়েন্টমেন্টে দেখেন বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন, সেখানে তার নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট থাকার পরেও 2টা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এখন এইখানে তারা কি লিখছিলেন দেখেন, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে, এই দেখেন ভাই, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কি হবে? কেবলমাত্র দেখেন, কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে। তাহলে দলীয় করবেন না, এই কথা কি এখানেও আছে কি? প্রশাসনে দলীয় করবেন না, স্বায়ত্ত শাসন দিবেন, নির্বাচনের মাধ্যমে করবেন, নির্বাচিত কাকে সরাবেন না। সমস্ত জেলায় বিএনপি ছাড়া আর কোনো লোক নেই বাংলাদেশে, অ্যান্ড 16 কোটি জনগণই বিএনপি। সেই জন্যে, এবং কোনো বিরোধী দলও নাই, কোনো দল নাই, মত নাই, কিছু নেই। এটা তো বাকশালের এক ফর্ম। আজকে এই 57 দিনে ওনারা তো বাকশাল কায়েম করে ফেললেন। ওনারা 64টা জেলার প্রতিটা জেলায় বিএনপির লোককে, যে পরাজিত হইবেন, যাকে মানুষ ম্যান্ডেট দেয়নি, ভোটে হেরে গেছেন, তাকেও জেলা প্রশাসন, তারপরে কি করলেন? সিটি কর্পোরেশনে দিলেন। আর আমি তো বাবা স্বামীর অনুষদে কীভাবে ক্রিকেটের মাঠ দখল হলো, ক্রিকেট খেলার কি হবে আল্লাহ মাহবুদ জানে, কিন্তু সেইখানে পর্যন্ত নগ্ন হস্তক্ষেপ। তাহলে দলীয়করণ, তাহলে আপনি আর হাসিনাকে দোষ দেন কেন? আমি যে প্রথম দিন থেকে ভোটের আগের থেকে বলতেছিলাম এদেশে আর আওয়ামী লীগ কী হবে না, পুনর্বাসন হবে না, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। এবং সেই কারণেই এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে ভারতে আধিপত্যবাদ বিরোধী যে বিএনপি আর আজকের বিএনপি এক না। আমার ঠাকুর ভাই যে কথা কনস্টিটিউশনে দিয়ে বললেন, আরে ভাই আপনি তো বললেন, আপনি কি বললেন সংসদে কি বললেন, যেখানে যেখানে কি কথাটা লেখা আছে এই নোটটা দেওয়া আছে। কি নোটটা দেওয়া আছে? যে অবশ্য কোনো রাজনৈতিক দল জোট তাদের নির্বাচনী স্তরে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটাতে তো এইটা নাই রে ভাই, সুপ্রিম কোর্ট সচিবালয়ে তো নাই, সবাই তো ঐক্যমত হয়েছেন। তাহলে আপনি এখানে হাত দিলেন কেন? তার মানে দ্বিচারিতা বলবো না, আপনি বেইমানি করতেছেন জাতিসংঘ। এবং অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েটস অ্যাবসলিউট অ্যানার্কি, এবং অ্যাবসলিউট মেজরিটি আপনাকে দিছে যে দাদারা, সেই দাদাদের কথায় আপনি আবার বিচার বিভাগ ধ্বংস করতেছেন। আপনি এখন যেটা করলেন কি, এই যে আপনি একটু আগে বললেন না নির্বাহী বিভাগের কাছে কি বিচার বিভাগ দায়ী থাকবে? সেপারেশন অফ পাওয়ার কাকে বলে ভাই আমার? ইয়েস, মারবেরি ভার্সেস মেডিসন, মারবেরি ভার্সেস মেডিসন মামলায় প্রথম কি বলা হয়েছে? দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। অ্যান্ড সুপ্রিম কোর্ট কার কাছে দায়বদ্ধ থাকবে? 7 জনের তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে। আর একটা কথা বলে দিই, খুব বেশি দিন হয়নি কিন্তু 1.5 বছরও হয়নি, আমরা কিন্তু একজনকে দেখছি কলা পাতায় শুয়ে থাকতে। আমরা একজনকে দেখছিলাম তখন স্কাইপিতে একটা জাজমেন্ট চায়। আজকে আমি খুব দুঃখের সাথে বলতেছি যে আজকেও কিন্তু আমি একটা জিনিস আপনি খুব খেয়াল করে লক্ষ্য করে দেখবেন, আজকে কার বিচার হলো? শহীদ আবু সাইদের। এবং বিচারের রায়ের পরে 3টা স্টেটমেন্ট দিল। একজন যার ফাঁসি হয়েছে সে জয় বাংলা বলল, আর একজন কি বলল? ছাত্রলীগ এবং যুবলীগ করা কি আমার অন্যায়? তার মানে ছাত্রলীগ যুবলীগরাই ছিল পুলিশে। থার্ড কথা একজন বলল যে আবু সাইদকে হত্যা করা হয়নি, আবু সাইদকে মাদকাসক্ত বলা হয়েছে। এবং আপনি জানেন যে এই আবু সাইদের বিরুদ্ধে যে 3 জন আসামি, এই আসামির আইনজীবীকে, এই আসামির আইনজীবী বিএনপির মনোনীত, আবার বলে দিচ্ছি, এন্টি করাপশন কমিশনের লয়ার, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত। এন্টি করাপশন কমিশনের লয়ার হলে সে মামলা করতে পারবে না তা কিন্তু না। তাহলে বিএনপির ছেলে সে কিভাবে আবু সাইদের বিরুদ্ধে
যে লোকগুলো ওন করে, যে আমরা ছাত্রলীগ যারা ওন করে জয় বাংলা বলে, তাদেরকে রিপ্রেজেন্ট করে। তো মুগ্ধ আর সাইদের রক্তের সাথে কি বিএনপি বেইমানি করতেছে না? তাহলে তার মানে এই বিএনপির কাছে সেই একই রকমের অভিযোগ তো এটা- শিশির মনিরের বিরুদ্ধেও আছে। আবরার ফাহাদ মামলার ছাত্রলীগের পক্ষে তিনি সেজন্য আমি লড়েছেন। তীব্র নিন্দা জানাচ্ছি। শিশু মনির এটা করা উচিত না, এটা বহু জায়গায় বলছি। জি আমার কথা শিশু মনির ভুল করছে জি। বলে কি আবার আপনি আরেকটা ভুল করবেন? শিশু মনির বিরুদ্ধে তো রেড কার্ড দেখাইছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা। আমি তো সেটা বলতেছি, সেটা ভুল করতে। আমি যদি শাহরিয়ার কবি যদি করে থাকে, আপনি আমার তার প্রতিবাদ করবেন। কিন্তু কথা হলো বিচার বিভাগের স্বাধীনতা, জি। এটা আমার আপনার প্রাণের স্বাধীনতা। এই যে ভাই বললেন জেলখানায় ছিলেন, যেগুলো কথা বললেন যে টাকা পয়সা, সেটা নিয়ে তো আপনি কি, তাই জন্য আপনি কি শোনেন, শরীরে ঘা হয়েছে, পচন হয়েছে, তখন কি মাথা কেটে ফেলে দিবেন? মানে ওই যে আমরা একটা কথা বলতাম, মাথা ব্যথা হয়েছে, অতএব মাথা ব্যথা হয়েছে, মাথায় কেটে ফেলে দাও। তো এখন তাই হচ্ছে অবস্থা। আমাকে যে করে হোক দলীয়করণ করতে হবে এবং আমাকে রাজনৈতিক শপথবদ্ধ বিচারপতি নিয়োগ দিতে হবে। আচ্ছা। এর বাইরে তো আপনি যেতে চাচ্ছেন না। আচ্ছা, আমরা একটু শরীফ ভাই আপনার কাছ থেকে শুনে, শরীফুজ্জামান শরীফ, এই বিচারক নিয়োগের জন্য যেই কাউন্সিল প্রথা বাতিল করে প্রধানমন্ত্রীর পরামর্শে এই নিয়োগের কথা আবার ফিরে আসলো, অর্থাৎ বিচার বিভাগকে কি আবারও সেই দলীয় প্রভাব মুক্ত করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কি ব্যর্থ হলো কিনা, মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচকদেরকে। আপনি শুরুটা করেছেন বিচারাঙ্গনের একটা বিষয়কে প্রথমেই অ্যাড্রেস করেছেন, এবং আমার পাশে যে দুজন বসে আছেন তারা দুজনই, তাদের ব্যাকগ্রাউন্ড সম্ভবত আপনারও, জি, আইন। না না, আমি আইন নিয়ে আপনি আইন নিয়ে পড়েন, জি, আমি কিন্তু এই দুইজন। সাংবাদিকতা, জি। সুতরাং তারা যেভাবে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ধারা উপধারাগুলো বলতে পারবে, সম্ভবত আমি সেটি পারবো না। এটা এক ধরনের অক্ষমতা বলতে পারেন, কিন্তু তার বাইরে একজন নাগরিক হিসাবে আমি আমার কতগুলো প্রত্যাশা এবং পর্যবেক্ষণ বলতে পারবো। জি, আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যে জুলাই আসছে, কিন্তু জুলাই মানে পরিবর্তনের আকাঙ্ক্ষা, জুলাই মানে পরিবর্তনের সম্ভাবনা, জুলাই মানে পরিবর্তনের সম্ভাবনাটাকে বিনষ্ট হয়ে যাওয়া। আপনি যেখান থেকে শুরু করেছেন এটি মিন করে যে আমরা সম্ভাবনাটাকে নষ্ট করে ফেলছি। আমাদের এখানে জুলাইটা এখন একটা ব্যবসার উপকরণ, রাজনৈতিক ব্যবসা। যার যেখানে যতটুকু প্রয়োজন সে সেটিকে ব্যবহার করছে এবং ব্যবহার করে তার রাজনৈতিক বেনিফিটটা আনার চেষ্টা করছে। জি, জুলাইয়ে কেবলমাত্র আমাদের একটা নির্দিষ্ট সেক্টর ধরে আমরা কতগুলো পরিবর্তন করব সেটি বলা ছিল না। জুলাইয়ে যত মানুষ মারা গেছে তার মধ্যে প্রায় 300 মানুষ একেবারে গরিব মানুষ, শহরে খেটে খাওয়া মানুষ, যাদের অনেকের লাশ, এটা আমি সবসময় বলি আর কি, ঢাকা শহর থেকে তার গ্রামে নেওয়ার জন্য ওই যে খরচটা, অ্যাম্বুলেন্স ভাড়াটা, গাড়ি ভাড়াটা ছিল না, অন্যের কাছ থেকে ধার করেছে। জুলাইয়ে 134 জন শিশু মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। আজকে হামের টিকার অভাবে মৃত শিশুর সংখ্যা কত? প্রায় কাছাকাছি। আমি যখন আমার প্রয়োজন হয় তখন আমি হাসিনার বিরুদ্ধে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ওই 134 শিশুটাকে আমি বারবার এজেন্ডা করি। কিন্তু এই যে হামের টিকার অভাবে যে শিশু মারা যাচ্ছে, এটি কি আপনি কোথাও এজেন্ডা হিসাবে দেখেছেন? না। আলোচনা হিসাবে দেখেছেন? না। পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল এটি নিয়ে কথা বলছে? না। আপনি একটা একটা করে আমি তুলে ধরতে পারি যে জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে প্রত্যাশা, এটা নিয়ে স্রেফ ব্যবসা করা হচ্ছে। আচ্ছা, এই যে হামের টিকায় যারা মারা গেল টিকার অভাবে, এদের বাবারা, এদের মায়েরা যদি গুলশান বনানীর হতেন তাহলে এই ঢাকা শহর কেঁপে উঠত। কিন্তু এখন কাঁপছে না কেন? আপনি মিডিয়া খুললে সন্ধ্যাবেলায় প্রতিদিন দেখতে পাচ্ছেন যে হামের উপসর্গ নিয়ে সারা দেশে 11টা শিশুর মৃত্যু। আচ্ছা, কল্পনা করেন তো, এই শিশুদের মধ্যে আমার একটা সন্তান আছে। বাংলাদেশ তো কেঁপে ওঠার কথা, যেখানে পার্লামেন্ট সেশন চলছে সেখানে তো এটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হওয়ার কথা। জি। আলোচনা কি হচ্ছে? 12 তারিখে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। এক, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আর সেকেন্ড হলো একটা গণভোট হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনটা কি? বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো ইশতেহার দিয়ে তারা বলেছে যে আমাদেরকে যদি ভোট দেন, আমার এই প্রতীক, এই প্রার্থী, তাহলে এই জায়গাগুলোতে আমি পরিবর্তন আনবো। সেই পরিবর্তন যে আনেনি
নির্বাচনের পরে আপনি যে টপিকটাকে অ্যাড্রেস করেছেন সেটি প্রমাণ করে। আবার এর ভেতর থেকেও প্রমাণ করে যে আমাদের ভেতরে এক একটা ছোট ছোট হাসিনা আছে, যখন সে উত্তাপ পায় তখন সে বড় হয়। এবং আপনি কৌশলগুলো দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে যমুনা ঘেরাও করেছিল যারা, এবং সেই অভিনয়গুলো নাটকগুলো আমরা জানি। জি, পানি ছেটানো, ঠান্ডা পানি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শরবত বিতরণ। আবার তারপরে স্লোগান উঠেছিল বিএনপির বিরুদ্ধে। আবার গতকালকে পার্লামেন্টে যখন বিএনপি বলেছিল যে এই অধ্যাদেশ দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমি না, এখন বিএনপির হাত থেকে আইন হয়ে আসছে। আবার সেই সময় যারা যমুনা ঘেরাও করলো তারা পার্লামেন্টের সময় ক্ষেপণের জন্য তারা বলছে যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। অর্থাৎ আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা বিরোধী দল তার কণ্ঠে এটি আসছে। আচ্ছা। এক। দ্বিতীয়ত, এই যে নির্বাচনটা হলো, আপনাদের এখানে 11টা সংস্কার কমিশন হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? আছে। প্রথম 7টা, জি, তারপরে 4টা। জি, এবং এই কমিশনগুলোর মধ্যে অনেকগুলো গণমাধ্যম কমিশন ছিল। আপনি গণমাধ্যমের কর্মী, গণমাধ্যম কমিশন নিয়ে কোনো আলোচনা কি শুনছেন? আমাদের এই যে জুলাই নিয়ে যত আলোচনা হচ্ছে, না। নারী বিষয়ক কমিশন ছিল, নারী কমিশন নিয়ে নারীদের ইস্যুতে কি কোনো আলোচনা শুনছেন? না। স্বাস্থ্য বিষয়ক কমিশন ছিল, স্বাস্থ্য বিষয়ক কমিশন অনেকগুলি প্রস্তাব দিয়েছিল। তার মধ্যে একটা ছিল কি জানেন? 265টা ওষুধ এর দাম সরকার ঠিক করে দিবে, কারণ এই ওষুধগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় ওষুধ, যাতে ব্যবসায়ীরা দাম বাড়াতে না পারে। আচ্ছা, আমাদের দেশের জন্য বা আমাদের সাধারণ মানুষের জন্য আপনি এখন চলেন ঢাকা মেডিকেল কলেজের সামনে, আপনি অসংখ্য মানুষ পাবেন প্রেসক্রিপশন পকেটে নিয়ে মলিন মুখে ঘুরে বেড়াচ্ছে, তার স্বজন হাসপাতালের ভেতরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু তার ওষুধ কেনার পয়সা নেই। ওই মানুষটার কথা কি আমরা বিবেচনা করেছি? আমাদের এত যে আলোচনা, সরকারি দল এবং বিরোধী দল অন্যান্য যে জায়গাগুলোতে যুদ্ধ করছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দীর্ঘদিনের মিত্র কখনো এক হচ্ছে, কখনো আলাদা হয়ে যাচ্ছে, কখনো চা কফি খেতে খেতে আড্ডা মারছে, আবার এখানে এসে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু মানুষের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডার মধ্যে এই যে ওষুধের কথা বললাম, সমন্বিত স্বাস্থ্য সেবার কথা বললাম, গ্রাম শহরে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে, এই যে অঙ্গীকারের কথা বললাম, এই অঙ্গীকার নিয়ে আপনি পার্লামেন্টে কোনো আলোচনা শোনেন? আমাদের 22-23 জন যুবক তারা মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে গিয়ে, বিদেশে যেতে গিয়ে ভূমধ্যসাগরে লাশ হয়ে ভেসে চলে গেল। পার্লামেন্টে 1 মিনিট কি তাদের স্মরণে নীরবতা পালন করা যেত না? তাদের জন্য দোয়া করা যেত না? তাদেরকে স্মরণ করা যেত না? আপনি তো এই তরুণকে ভাগ্য পরিবর্তন করবেন, এই তরুণের জীবনে নতুন একটা সমৃদ্ধ ভবিষ্যৎ আনবেন বলে আজ থেকে 1.5 বছর আগে এই তরুণকে আপনি রাস্তায় ডেকে এনেছিলেন। আচ্ছা, আপনি তাদের সবার সাথে আচ্ছা, বিশ্বাসঘাতকতা করেন। আচ্ছা। আজকের যে টপিক, আমরা যদিও আপনার বক্তব্য কিছুটা ওখান থেকে সরে ওভারঅল কিছু বিষয় চলে আসছে যেটা সাম্প্রতিককালে আলোচিত বিষয়, ডেফিনেটলি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে যদি এই প্রশ্ন করি, আজকে বগুড়া 6 এবং শেরপুর 3-এর নির্বাচন হলো, সেখানে জামায়াতে ইসলামী নির্বাচন বয়কটের, দুপুরবেলায় নির্বাচনের বয়কটের কথা বলেছে এবং তাদের যে অভিযোগ ছিল যে জাল ভোট হয়েছে বিপুল পরিমাণ এবং তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। আর বিপরীত দিক থেকে বিএনপির প্রার্থীরা প্রায় 2 গুণ বেশি ভোট পেয়ে তারা 2 জায়গায় জয়ী হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না, এই যে পুরনো অভিযোগ, এটা কি বিএনপির বর্তমান শাসনামলেও সত্য বলে প্রতিষ্ঠিত হলো, নাকি এর কোনো অভিযোগের ভিত্তি নাই বলবেন? আমি আপনাকে বলি শেরপুর 3 আসন নিয়ে। জি, শেরপুর 3 আসনে মাহমুদুল হক রুবেল, তার বাবার নাম ছিল ডাক্তার সিরাজুল হক। জি, ডাক্তার সিরাজুল হক 79 এমপি ছিলেন, 91 এমপি ছিলেন এবং 96-এও এমপি হয়েছিলেন, এবং তারপর তিনি মারা যান এবং উপনির্বাচনে মাহমুদুল হক রুবেল প্রথম নির্বাচিত হন। আচ্ছা। 2001-এ তিনি এমপি ছিলেন এবং এই 2026-এর নির্বাচনে একজন প্রার্থী ইন্তেকাল করায় তিনি আবার উপনির্বাচন করতে হয়। তো শেরপুর 3 আসনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি বললাম, এতে বোঝা যায় যে এখানে কি পরিমাণ
কারসাজি হতে পারে, যে কারণ 79 থেকে এইখানে এই আসনটা এই মাহমুদুল হক রুবেলের বাবা ডাক্তার সিরাজুল হক উনি ছিলেন এখানে। সেটা তো ইতিহাস, কিন্তু এটা আজকে ইতিহাস। সারাদিনের সিনারিও আমি আপনাকে বলছি তো জি। রুবেল সম্বন্ধে আমি বলি, রুবেল আমাদের একটু জুনিয়র হবে। রুবেল যথেষ্ট ভালো ছেলে এবং রুবেলের সাথে অন্য যে কোনো সময়ে ইলেকশন করতে গেলে কেউ ওই আসনটা নিতে অনেক ঝামেলা করতে হয়। আচ্ছা, তো গেল একটা। আর বগুড়ার আসন তো এটা তো জামাত পাওয়ারই কথা ছিল না, এটা তো তারেক রহমানকে এমনি নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে ফেলেছিল ভুলে। এটা এইবার জামাত পাওয়ার কথা ছিল, এটা জাস্ট এটা বিএনপিকে জোর করে নিতে হয়েছে, এইরকম না বিষয়টা? তারা তো তাই বলেছে মিডিয়া। বিষয়টা তো এইরকমই মনে হয় আর কি। জি। যাক, আমি আপনাকে বললাম বিষয়টা এইরকম নয়, গেল একটা। এবং যে রেজাউল করিম বাদশাহ 90 উনি পুরো এরশাদের যে পিরিয়ডটা, জি। ওই সময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন। তো রেজাউল করিম বাদশাহ যদি 91ও নমিনেশন পেতেন এবং তার এজ অ্যারাউন্ড 64-65 হবে, জি। তো 91 সালে যদি উনি নমিনেশন পেতেন ওই সময় এমপি হতেন। আচ্ছা, তো গেল একটা। 2 নম্বর হচ্ছে আমি আপনাকে বলি, বাংলাদেশে বাকশাল, আমার ভাই যেটা বললেন বাকশাল হয়ে গেছে, বাকশাল নইয়া ভাই, বাকশাল হয় নাই। বাকশাল হইতে গেলে এই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, এনসিপিকে নিষিদ্ধ করতে হবে, সকল টিভি চ্যানেল বন্ধ করে দিতে হবে, সকল সংবাদপত্র 4টা মাত্র সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিতে হবে। তো এটার নাম হচ্ছে বাকশাল, সহজ করে বললাম। তো এই জন্য বাকশাল। নাম্বার 2 হচ্ছে আমার ভাইয়ের খুব ক্লোজ বন্ধু আবরার যে শিশির মনির কথা বললে আপনি দুঃখ প্রকাশ করলেন, প্রতিবাদ নিন্দা করে ফেললেন, দায়িত্ব তো শেষ হয়ে যায় না। তো আপনি যার নাম বলতে পারলেন না, এই দুদকের আইনজীবী এখনও আমি বলি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এই যে 2 দিন আগে আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জামায়াতের আমার সাথে টকশো করছে এই যে মাই টিভিতে। তো এই দুদকের আইনজীবী জামাতেরও থাকতে পারেন, ওই ভদ্রলোক দেখা খোঁজ নিয়ে জানা দরকার আর কি, বিএনপি না জামাত। আচ্ছা, একটু খোঁজ খবর নিয়ে বলেন। তো এখন আপনার বন্ধু যে শিশির মনির যে এই আবরার ফাহাদের হত্যা মামলার আসামিদের পক্ষে লড়লেন, এটার কি হবে? তো যাই আসুন, আমরা আপনাকে বলি ক্রিকেট কন্ট্রোল বোর্ডে যদি আমি মনে করি যে 3 মাসের জন্য একটা কমিটি, এই কমিটিটা যদি একটা ভালো নির্বাচন আয়োজন করে দিয়ে আসতে পারে, আমার মনে হয় এটা দোষের কিছু হবে না। এখন বলেন আপনার শেষের যে কোয়েশ্চেনটা ছিল। না, কোয়েশ্চেন ছিল হচ্ছে আপনাকে বললাম বগুড়া 6 এবং শেরপুর 3, আপনি বলেছেন এর উত্তর বলেছেন। আপনি ক্রিকেট বোর্ডের কথা তুলেছেন, সেখানে এই বিষয়গুলো তুলবেন যে ক্রিকেট বোর্ডে যে 11 জনের সদস্যের অ্যাডহক কমিটি হলো, সেইখানে 4-5 জন মন্ত্রীর ছেলে এবং স্ত্রীকে আমরা দেখলাম কমিটিতে। তাদের ক্রিকেটের সাথে তাদের কোনো সম্পর্ক সেইভাবে খুঁজে পাওয়া যায় নাই, সব পত্রপত্রিকা এবং টেলিভিশনে রিপোর্ট হয়েছে। তা সেই জায়গায় এই কাজটা বিএনপি বা এই জায়গায় এই হস্তক্ষেপটা না করলেও হতো না? এইটা তো ইলেকশন হয় নাই, এটা তো অ্যাডহক কমিটি, কিন্তু একটা বিতর্ক থাকলেও একটা ইলেকশন এর মাধ্যমে এই কমিটিটা চলছিল। সেই জায়গাটা, সেই কমিটিটাকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করা হলো। বেআইনি হয়েছে। এখন অ্যাডহক কমিটি কখন হয়? বেআইনি হয়েছে। এখন আইনের মানুষ আছে, আইনের মানুষ বেআইনি বলতে হলে পারবে। তো এটা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। বেআইনি হলে আমি বলতেছি, বেআইনি যদি সচিবালয় ভেঙে দিলেন যাতে আদালতের চ্যালেঞ্জ হলে আপনার জজ সাহেব যা ইচ্ছা তাই রায় দিয়ে দেয়। তো যাই গেল একটা, আমি মনে হয় যে বেআইনি হয় নাই। তবে এরা যারা আছেন, আমি আপনি বলছি যে ধরুন ইসরাফিল খসরু, আমি দেখলাম তো দেখতে দেখতে তো বেশ সুন্দর, স্মার্ট ইয়াং ম্যান। তারপরে আমাদের এরা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান, আমি যাদেরকে দেখলাম আর কি, আপনি যাদেরকে নিয়ে আমার ভাইদের আপত্তি আছে, এরা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান এবং ক্রীড়াঙ্গনে যে পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, আমার মনে হয় এই পৃষ্ঠপোষকতাটা এদের কাছ থেকে পাওয়া যাবে। এবং এরা পদ আঁকড়ে
আই ইনকাম করতে চাইবেন এখান থেকে আমার মনে হয় না। যদি আই ইনকামের কোনো অভিযোগ পাওয়া যায় নিশ্চয়ই আমাদের সাথে আবার দেখা হবে কোনোদিন। তখন আমরা কথা আমরা বলবো। তখন এই ইন্ডিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভাই এরা তো বাপের দোয়া কমিটি, বা বাপের দোয়া কমিটিতে এরা আই ইনকাম করেছেন ভাই, আচ্ছা আই ইনকাম কমিটি হয়েছে এটা। আচ্ছা, পরিষ্কার। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামোকা অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে আজকে বিল পাশ হয়েছে সংসদে। জামায়াত এই বিলের বিরোধিতা করলেও তাদের জোটসঙ্গী এনসিপি এর সমর্থন করেছে। জামায়াত কি ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পেল, মানে আনুষ্ঠানিকভাবে তারা সাংবিধানিক স্বীকৃতিটা পেল? প্রথমে এই প্রশ্নের উত্তরের আগে দুইটা উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে জুলাই ব্যবসা, আমার ভাই বলছে হয়তো অনেক রাগ দুঃখ কষ্ট নিয়ে, কারণ শেখ হাসিনার আমলে যেভাবে পার্লামেন্ট চলতেছিল, ওই আমার একটা মাঠ দরকার, আমার একটা ক্রিকেট স্টেডিয়াম দরকার, কারো একটা ব্রিজ দরকার, সেভাবেই আমি এই কয়দিন আমিও দেখছি। এটা খুবই দুঃখের। কিন্তু জুলাই যদি স্বাধীনতাকেও ব্যবসা বলে, যেমন আমি এটা আপত্তি করি, ঠিক সেরকম জুলাই ব্যবসা, এই কথাটাও আপত্তিজনক। এর বেশি আর কিছু বলবো না, কারণ জুলাই আমার আপনার সকলের। জুলাইকে ব্যবসা বললে তাহলে এটাকে নিজেরাই খাটো করব। দ্বিতীয় যেটা বললেন, বাপের দোয়া কমিটি, ওনারা কিছু ফেদার চায়, ওনারা ইনকাম চায় না। কি চায়? ক্রাউন চায়। মানুষের মাঝে মাঝে টাকা দিয়ে অনেকে আছে একটা পদ চায়। কেন পদ চায়? যে একটা আমি অমুক জায়গায় অমুক ছিলাম, তো যারা এখানে গেছে তারা এই বাবার বদল ছাড়া ওখানে এই ফেদার কেনার আর কোনো সময়, ভাই নিজে উত্তর দিয়েছে, এটা ধনাঢ্য পরিবারের লোক, টাকা দিয়ে বিএনপি থেকে এখন অনেক কিছুই কেনা যাচ্ছে। সো এই বিষয়ে কিছু নেই। থার্ড কথা যেটা বললাম, এরকম কিছু বললেন না, বললে যে আমি বলছি তার ধনাঢ্য পরিবারে দরকার ক্রীড়াঙ্গন এবং সাহিত্যের, তার মানে কি, যার টাকা আছে সে দিবে। আমিও একটা টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাকে নওগাঁর বানায় দেন, নওগাঁর ক্রিকেট বোর্ডের আমাকে চেয়ারম্যান বানায় দেন, আমার টাকা আছে, আমি ওখানে স্টেডিয়ামে ছেলেবেলের খেলার ব্যবস্থা করে দিচ্ছি। মানে এটা ইনডিরেক্টলি আমার বোঝার ভুল হতে পারে। আর থার্ড কথাটা হচ্ছে বাকশালের কথা। আমি বাকশালের কথা এই জন্যই বলছি, দলীয়করণ ছিল বাকশালের অন্যতম একটা প্রধান উৎস। আজকে মাগুরার ইলেকশন দেখলাম বগুড়াতে এবং শেরপুরে। আমি জানি না ভাই কি চোখে দেখছে, আমার চোখে এটা মাগুরার প্রতিধ্বনি। এবং মাগুরা ইলেকশন কারাই করে? বাকশালেরাই করে। কারণ সেই সময় মোস্তাককে জেতানোর জন্য যা করা হয়েছে আজকে। আর শেরপুরে আরেকটা জিনিস বলে দিই, ভাই যেটা বললো, ভাই বোধহয় ভুলে গেছে 2001 সালে তার বাবা জেতেনি। সো এই জিনিসগুলো তার বাবাকে হয়, তার বাবা নমিনেশনই করেন। কে? 1996 এর যারাই ছিল, আজকে যে হয়েছে রুবেলের বাবা। রুবেল 2001 এ নিজেই এমপি ছিল। আমি বলতেছি আপনি বাবার 2001 এর আগে কথাটা 2008 সালে হয়নি, 2001 সালে হয়েছে। 2000 আপনি বলছেন তার বাবার কথা, 96 সালে তার বাবা ছিল, 2001 সালে তার বাবা ছিল না, রুবেল ছিল। আর 2008 সালে থেকে আজ পর্যন্ত রুবেল হয়নি। অ্যান্ড এরকম অনেক সিট ছিল যে সিটে আজকে জামাত ইসলাম যে 68টা পাইছে, তো অনেকগুলোতেই বিএনপি যুগের পর যুগ হয়ে আসছে। আচ্ছা যাই হোক, এই কথা বলবো না। দ্বিতীয় কথা যেটা বললাম, যে দলীয়করণ সর্বত্র করলেন এবং কি কথা বরখেলাপ করলেন, যা যা বলছেন অঙ্গীকার, এখানে তার কোনোটাই মানেননি। সো ইউ আর অ্যাবাউট টু বি বাকশাল। এবং এই বাকশালের যে নমুনা আছে, আপনি বললেন যে দলমত নির্বিশেষের কথা, ওই যে একটা মেয়ে খালি কি করছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর একটা শেয়ার করার কারণে তাকে কিন্তু নিয়ে গেছিলেন জেলে। যদি আমরা সবাই মিলে না বলতাম যে আমাদের ওই বন্যের ব্যাপারে, তাহলে তাহলে কি হতো, আমরা সবাইজন বলছি আজকে বিকালের মধ্যে না দিলে স্বেচ্ছায় কারাবরণ করব, তাহলে তাকে বের করতেন। তাহলে মুখ বন্ধর অলরেডি টেস্ট কেস চলতেছে। এবার আপনার বিষয়টা মোর টেকনিক্যাল এবং আইনগত। সেটা হচ্ছে 1972 সালে মুক্তিযুদ্ধ একটা ডেফিনেশন দেওয়া হয়, এবং যে আইনে দেওয়া হয় সে আইনটা স্টিল নাও ভ্যালিড। 2018 সালে এসে শেখ হাসিনা একটা ডেফিনেশন বের করলেন, একটা নতুন আইন করে। এবং সেই ডেফিনেশনে মুক্তিযুদ্ধ ডেফিনেশনের মধ্যে খালি জামাতকে নিয়ে আসলেন, আল বদর আল রাজাকারকে নিয়ে আসলেন। ইন্টারিম গভর্নমেন্ট এসে আল রাজাকার নামে কোনো বাহিনী ছিল? রাজাকার, আল বদর, শুধু রাজাকার ছিল। হ্যাঁ, সেটাতে, এবং তার উপরে ছিল বঙ্গবন্ধুর কথা বলে এটা করা হয়েছিল। তারপরে এটাকে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই অর্ডিন্যান্সটা জারি করলেন, ওখানে একটা শব্দ ইউজ করলেন না, তৎকালীন।
আবার মুসলিম লীগের আগে প্রথম দলের নাম লিখলেন মুসলিম লীগ, মুসলিম লীগের আগে লিখে দিলেন তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজামী ইসলাম, এগুলো পার্টি। সো কথাটা হচ্ছে তৎকালীন। তৎকালীন মানে যারা 71 সালে, এবং ওখানে বয়সও বলছে যারা সেই সময় বয়স দেওয়া ছিল। তাহলে তৎকালীন যারা যারা এগুলো করছে, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে ওই সময় যা যা করছে তারা আজকে কিন্তু কেউ বেঁচে নেই। আর যদি জামাত ইসলামের কথা ধরা হয় তাহলে প্রথম দল ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ বিএনপিতে বিলীন হয়েছে। সো জামাতকে যদি ভবিষ্যতে এই কাঠগড় দাঁড় করাতে হয় তাহলে বিএনপিকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে এই রাজনৈতিক ভুলের কারণে। তখন বিএনপিকে কোথায় পেলেন? কোথায় বিএনপি? না, মুসলিম লীগ 1978 সালে বিএনপি হয়ে গেল না। বিএনপির জন্ম কিভাবে? না, বিএনপি মুসলিম ভাসানী, ন্যাপ আর মুসলিম লীগ মিলে তো, আমি 71-এর কথা বলতেছি, আমি বললাম তৎকালীন শব্দটা বলছি, কিন্তু তৎকালীন জামাতও আজকে নাই, তৎকালীন মুসলিম লীগও আজকে নাই। আজকে যে জামাত ইসলাম, সে জামাত ইসলামের জন্ম 1981 সালে, আর বিএনপির জন্ম কত সালে? 1978 সালে, যদি ইফ আই এম নট রং। সো 78 সালে মুসলিম লীগ এবং ন্যাপ মিলে বিএনপির জন্ম। আরো অনেক পার্টি আছে এখানে। আর আমার শেষ করি ভাই, তারপর আপনি বলেন যে মুসলিম লীগের যারা ছিলেন এবং আরো অনেক পার্টি ছিল, কিন্তু মুসলিম লীগ এবং ন্যাপ তো ছিল না, ছিল জাগো দল থেকে নিয়ে তো আপনার বিএনপির সৃষ্টি। তা আমি তো আপনাকে বলিনি যে আরো 10টা দল থাকতে পারে, কিন্তু এই দুটা দলও ছিল, মানে যে দুইটা দল একবারে মানে এভিডেন্টলি দে আর এন্টি ইন্ডিয়ান, বলবো ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান, একক পাকিস্তানের সমর্থন করছিলেন। সো তাদেরকে নিয়েই বিএনপির সৃষ্টি। সো যদি এই তৎকালীন শব্দটা বাদ দিয়ে যদি পড়া হয় তাহলে ভবিষ্যতে যদি কোনদিন বিচার করতে হয় তাহলে দুটার বিচার করতে হয়। আরেকটা জিনিস, যুদ্ধকালীন সময় রাজনৈতিক দলের মত পার্থক্য থাকে, জি, এবং মত পার্থক্য আমি যেমন সবসময় বলছি, আমি কিন্তু এটা কখনোই বলিনি জামাত ইসলামের ওই সময় 25শে মার্চের পরে যে স্টেপ ছিল সেটা ঠিক ছিল, সেটা অবশ্যই তাদের রাজনৈতিক ভুল ছিল। এবং যেটা আজকে আপনি দেখবেন যে আজকে যে আমিরে জামাত আছেন উনিও মুক্তিযোদ্ধার পরিবার। সো আমি ওই জায়গাতে যাচ্ছি না, এইখানে একটা জিনিস বলে দিই খালি, এই ইস্যুটাকে আজকে বোধহয় এইভাবে জিয়ে রাখাটা বিএনপিরও ঠিক হলো না। এবং এই আসিফ নজরুল, যার কথা আমি বারবার বলি, এই রয়ের এজেন্ট, সে তো মানে এই কথা বলতে গেলে আজকে বলতে হবে যে এই যতগুলো অর্ডিন্যান্স লেখা হয়েছে, আজকে আইনমন্ত্রী মহোদয় বলতেছেন, ভাই একটু আগে গুম কমিশনার ইয়ার কথা বললো, আপনি ল উপদেষ্টা যে আইন তার ড্রাফটিং উইংস থেকে লেখা হবে প্রত্যেকটা নিড টু বি ভেটেড বাই অ্যাটর্নি জেনারেল অফিস। ইচ অ্যান্ড এভরি অর্ডিন্যান্স নিড টু বি ভেটেড বাই অ্যাটর্নি জেনারেল অফিস। সো তাহলে এই 133টা অর্ডিন্যান্স ভেটেড হয়েছে তখনকার অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সামনে। সো তখন অ্যাটর্নি জেনারেল মহোদয় কেন বললেন না যে গুম খুম এবং মানবাধিকার এই দুটার মধ্যে ওভারল্যাপিং আছে, এটা করা যাবে না? আরও একটা কথা বলি, পার্সোনাল গুমের ক্ষেত্রে কোনো আইন নাই বাংলাদেশে। আইসিটিতে কোনো পার্সোনাল গুমের ক্ষেত্রে, ধরে না একটা আরমানকে গুম করা হয়েছে, আরমান আইসিটিতে যেতে পারবে না। কারণটা কি? এই কারণটাও বলে দিচ্ছি। সুতরাং আপনি যে প্রশ্নটা করছেন, শোনেন, এই রাজনীতি তো 71 নিয়েও করা হচ্ছে, ভাই যে কথা বললো, জুলাইকেও ব্যবসায় করা হচ্ছে, 71কেও নিয়েও করা হচ্ছে, এবং এই একই ফাঁদে যে গর্ত পড়া হয়েছে সেই গর্তেই পড়তে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, শোনেন, আর যাই হোক, জামাতে ইসলাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে ইন্ডিয়া বিশ্বাস করে না। এবং এই যে ভুলগুলো করতেছেন, বাকশাল হওয়ার চেষ্টা করতেছেন, বাকশাল তো হতে পারবেন না, কিন্তু পরিণতি, সিভিয়ার পরিণতি ভোগ করতে হবে। আর এই আইনের যে কথা বললেন, এই আইনটা রেখে কী লাভ? আপনি তো বলে দিলেন তৎকালীন, এবং বয়সও বলে দিলেন, যারা সেই সময় বয়স্ক হয়েছিল তারা তো আজকে কেউ জীবিতই নাই। তাহলে আপনি এই ডেফিনেশনটা রেখে লাভ কি দেশকে ভাগ করা ছাড়া? আচ্ছা, শরীফ ভাই, আপনার কাছে একই প্রশ্ন। আজকে জামুকা বিল পাশের সময় মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে বিতর্ক হয়েছে, আপনি হয়তো দেখেছেন। স্বাধীনতার 54 বছর পর এসেও যখন সংজ্ঞায়ন নিয়ে বিতর্ক হয়, তখন কি আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছি না? এই বিষয়টি নিয়ে বলবেন। ধন্যবাদ। না, আর এই বিষয়টা নিয়ে জামায়াতকে নিয়ে ধরেন এখনো ভুল বোঝাবুঝির এই সুযোগটা আছে কিনা? আজকে আনুষ্ঠানিকভাবে সংসদে এই যে বিল পাশ হলো, তার মানে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নথিতে জামাতের এই বিষয়টা, এটা একটা স্বীকৃতি, আমি এটাকে, এবং সেটা জামাত পার্লামেন্টে থাকা অবস্থায়। হ্যাঁ, আপনি যদি অপরাধ করেন, সে অপরাধের দায়িত্ব আপনাকে বহন করতেই হবে। জি, হিটলার মারা গেছে, তার মানে আমরা এখন বলবো না যে হিটলার নির্দোষ হয়ে গেছে, সব কিছুর উপরে উঠে গেছে। এবং 71টা এমনই একটা সেন্সিটিভ ইস্যু আমাদের জন্য, আমরা এটাকে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাকে গায়ের কাটা দাগ না যে আমরা ভুলে যাব।
যার যতটুকু রেসপন্সিবিলিটি সে নিবে। আমরা যখন আলোচনা করি শেখ মুজিবের ভূমিকা ৭৫ সালের আগ পর্যন্ত, আমরা তার সমালোচনা করি না? তাহলে ৭১ সালে যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আপনি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা বয়স হয়ে গেছে, তাদের কারো হাঁটুর ব্যথা অথবা কারো মাথার চুল পড়ে গেছে, এই কজ দিয়ে আমরা তো ইতিহাস থেকে তাদের দায় মুক্তি দিতে পারবো না। আর আজকের যে ঘটনাটা, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এনসিপিকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে সে ইতিহাসের দায়কে সে স্বীকার করে নিয়েছে। এবং কিন্তু মজার ব্যাপার- এতদিন পর্যন্ত যারাই বামপন্থী কিংবা জামাতের বিরোধিতা করেন তারা কিন্তু সবাই বলেন যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। কখনো কখনো কেউ কেউ ভালো কাজ করে ফেলে এবং সেই ভালো কাজের ভেতর থেকে সে প্রমাণ দিয়ে ফেলে যে আমি তার সাথে যে ধারণাটা, সেই ধারণাটা। আপনি সংসদের বিরোধী দলের হুইপ এনসিপির প্রধান, এবং এটি জামাতের জন্য খুবই আত্মগ্লানিকর। তারা কিন্তু লিখিতভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সাপোর্ট করেছে। অর্থাৎ জামাত যদি বলে যে আমার কোনো ভূমিকা নেই, এটি ইতিহাসের একটা অংশ হয়ে থাকলো যে তার সংসদীয় টিমের চিফ হুইপ যিনি, তিনিও কিন্তু এটিকে সাপোর্ট করেছেন যে জামাতের দায়টা ছিল হানাদার বাহিনীর সহযোগী হিসাবে। সুতরাং ইতিহাস থেকে আপনি এই কলঙ্কটা মোচন করতে পারবেন না, যেমনিভাবে একই সাথে এর দায়টা আপনাকে বহন করতে হবে। আরেকটা জায়গাটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো, এই অধ্যাদেশগুলো আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে জুলাইটাকে আমরা হাতির মতো করে ব্যবহার করছি, যার যেখানে যতটুকু প্রয়োজন সেখানে। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো, সব অধ্যাদেশ আপনার কাছে মধু, কিন্তু যেখানে আপনার স্বার্থের বিপক্ষে যাচ্ছে সেটা মধু না, সেটা আপনার কাছে মধু না। বিচারের ক্ষেত্রে বলেছি, আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, সে হুকুমের আসামি অসংখ্য হত্যাকাণ্ডের, স্বরাষ্ট্রমন্ত্রী অসংখ্য হত্যাকাণ্ডের হুকুমের আসামি, কিন্তু সেই দেশের যে পুলিশের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, সেই পুলিশের প্রধানকে আপনি কিভাবে রাজসাক্ষী করেন, কত টাকার বিনিময় করেছেন? আমি জুলাইকে নিয়ে ব্যবসার কথা এই কারণে বলছি যে আপনি অমুক লালবাগ থানার কনস্টেবলকে আপনি গণহত্যার অভিযুক্ত করছেন, কিন্তু একটা দেশের পুলিশের প্রধান তিনি এটার সাথে অভিযুক্ত না। আপনার যেখানে যতটুকু প্রয়োজন কাট পেস্ট করে আপনি একটা জগা খিচুড়ি তৈরি করছেন, এই কারণে, কারণ এটি আপনার প্রয়োজন। এই যে শাহরিয়ার ভাই বললেন যে ভোলার একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের এখানে আপনি যদি বলেন সার্জিস আলম সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়ে সরকারি কর্মকর্তা চাকরি হারিয়েছিল না? চাকরি হারিয়েছিল। আমরা কি তখন বলেছি? না। বঙ্গভবনের একজন কর্মকর্তাকে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা নিয়ে তাকে যে হেনস্থাটা করেছেন, তার কাছে কি আপনি সরি বলেছেন? না না, ওটা তো প্রমাণিত ভাই, না, ওটা ওটা আদালতে প্রমাণিত মামলা না। চলতেছে। ওটা প্রমাণিত আই না। অ্যাম দ্যাট লয়ার ভাই। না, 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 আপনি আমার কাছে যদি এই কথা কিন্তু বলেন, এতদিন না পরে না, আপনি চার্জ ফ্রেম হয়েছে যার বিরুদ্ধে, আর না না, আপনি এটাকে সমর্থন করেন কিভাবে? না, আমি প্রেসিডেন্টের ওখানে চাকরি করে সেই লোকটা নিজের সব কিছু, তার তথ্য, তার ইমেল থেকে, তার পেজ থেকে সব প্রিন্ট আউট দিয়ে আমরা কোর্টের সামনে। না না, আপনি আগে বলেন, একটা মামলা চলমান থাকা অবস্থায় আপনি বলতে তাকে সরি, ওই লোকটাকে তো জেলে থাকা উচিত। আপনি যে রাষ্ট্রপতির কথা বলতেছেন, সেই রাষ্ট্রপতিকে, সে রাষ্ট্রপতি গাদ্দার জুলাইয়ের, এবং তার অফিসের যে স্টাফগুলো ছিল সব গাদ্দার, এবং গাদ্দারের পক্ষ আপনি নেন কিভাবে? আপনি একটা মামলা চলাকালীন অবস্থায় তাকে আপনি বলতে সরি বলতে মানে, এবং আপনি এটা যদি না না না, আপনার জন্য, আপনার বিরুদ্ধে যদি এরকম কাজ হতো, আপনি কি করতেন? এক স্যান্ডেল যে কেলেঙ্কারি, সেটা নিয়ে মামলা পেন্ডিং, তাকে বরং আপনি এই কথা বলেন একদিনের মধ্যে কোন অদৃশ্য কারণে তাকে জামিন দেওয়া হলো। এই প্রশ্নটা আমরাই তো করতে পারি। না না, আপনি বলেন কোন একদিনের মধ্যে কোন এক অদৃশ্য কারণে করে দেওয়া হলো, সেটা আপনারা বলেন। সেটা তো আমরা বলতেছি। রাষ্ট্রপতি রেজওয়ান যে আপার কথা গাদ্দার। বলেন, হ্যাঁ, রেজওয়ান আপার কথা বলেন যে কিভাবে, আরে এদের সাথে তো আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল। কাদের ভালো সম্পর্ক? আপনাদের অনুষ্ঠানগুলো আমাদের- গেছেন, আপনারা তাদের অনুষ্ঠানে গেছেন, আপনাদের সাথে অনেকের ছবি আছে, আমাদের সাথে সে তো আপনাদের সাথেও আছে। নাই। না কেন নাই? আপনারা ইয়া কমিটিতে গেছেন, কার সাথে কার ভালো সম্পর্ক? বলেন আপনি। রেজওয়ান হাসানের কথা বললেন। সবার সাথে ছবি আছে। সেই কার সেই না? সেই আপনাদের ভালো সেই সম্পর্ক। সেই রেজওয়ান হাসান এক বক্তব্যে বলেছেন যে তারা জামাতকে মেইনস্ট্রিমে উঠতে দেন নাই। না, এটা যত- এটি তার বক্তব্যটাকে মিসগাইড করা হয়েছে। কিভাবে? আপনি তার বক্তব্যটা যদি শোনেন তাহলে দেখতে পারবেন। এক, দ্বিতীয়ত, যদি তিনি সেটি করে থাকেন, আপনাকে বলতে হবে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা নির্বাচনকে প্রভাবিত করেছে। কিভাবে করেছে? কোন কোন ভাবে নির্বাচন প্রভাবিত করা যায়? এক হচ্ছে আপনি ব্যালট কেটে বাক্স ভরবেন, সেকেন্ড হচ্ছে আপনি ফলাফল পাল্টে দিবেন,
তৃতীয়ত হচ্ছে যে আপনি প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করে ফলাফল উল্টে দিবেন। আপনি কিন্তু কখনোই বলছেন না যে দুইজন উপদেষ্টা কিভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে, আপনি শুধু বলছেন প্রভাবিত করেছে। আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আমি জিজ্ঞেস করি, এই ধরনের একটা গুরুতর অভিযোগ যে দুইজন উপদেষ্টা নির্বাচনে আপনাকে হারিয়ে দিয়েছে, আপনি একদিন মিছিল করার পর থেমে গেলেন কেন? একদিন মিছিল করার পর থেমে গেলেন কেন? বাংলাদেশের নির্বাচনে কারচুপি নিয়ে জুলাই সনদের জন্য না, জুলাই সনদের জন্য এইটা হচ্ছে জুলাই সনদ, তার মানে হলো পাবলিক ইস্যু প্রধান না। ও জুলাই পাবলিকের না, জুলাই তাহলে পাবলিকের না। ওই যে আমি বলছি যে যেটা আপনার জন্য সুবিধাজনক হয়। আপনার যদি নির্বাচন তো একটা গুরুতর ইস্যু, একটা রাজনৈতিক দলকে দুইজন উপদেষ্টা হারিয়ে দিয়েছে, তো দুইজন উপদেষ্টার বিরুদ্ধে একদিন মিছিল করার পর তারপরে ওই এজেন্ডাটাকে আপনি সেখান থেকে কুইট করলেন কেন? আচ্ছা, আমি যদি বলি যে তাদের কাছে আপনি একটা কিছু চেয়েছিলেন, সেটি পান নাই বলে অনুরাগের বশবর্তী হইয়া বা বিরাগের বশবর্তী হইয়া তাদেরকে একদিনের জন্য আপনি রাস্তায় মিছিল করিয়েছেন। ও আচ্ছা, আর সেজন্য আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। সে বিষয়ে আবার আমার ভাইরা কথা বললেন না, কেন বলেন? ওটা কি ওই ভাসুর হন যে? না না না, ভাসুর ওটা তো ভাসুর হন আপনাদের। আমি এটা বলি ভাসুর হন যে আপনাদের। খলিলুর রহমান যখন ডক্টর ইউনূসের খলিলুর রহমান ছিল, তখন কোনো সমস্যা ছিল না। তখনও সমস্যা ছিল, তখনও বলা হয়েছে রহমানের খলিলুর রহমান হলো, তখন হলো সমস্যা। হ্যাঁ, সেটাও বলেন। 25 সালে ফেব্রুয়ারি মাসে তারেক রহমানের খলিলুর রহমান হলো। আমরা তো এই কথাটাই বলি 25 সালের ফেব্রুয়ারিতে বিক্রি হয়ে গেল। বাংলাদেশের সংস্কার ইস্যু, আলী রিয়াজ কেন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করে? কই এই কথাটা আপনি তো বলেন না। আমরা সব সময় বলি, কখনো বলেন না যে ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়ে গেছে এই ডক্টর গভর্নমেন্ট। আলী রিয়াজ কি জামাতের লোক? ফেব্রুয়ারি মাসে লন্ডন যে বিক্রি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন সংস্কার করবেন, আপনি এখান থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবেন। আপনি সংস্কার কমিশনের বৈঠক করলেন সবগুলোর সঙ্গে, তাদের যে প্রপোজাল গুলো সেগুলো নিয়ে আলী রিয়াজ সাহেব তার টিম নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেনি। আচ্ছা, তো স্বাভাবিক কারণে এই প্রশ্ন তো আপনার তোলার কথা। আচ্ছা, পরিষ্কার। আমি কালকের সংসদ আপনি দেখলে আপনি আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, মানে যেটা ছিল অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকারও সেই সিদ্ধান্তই নিলেন। এই সিদ্ধান্তটা আসলে একটু ভালো নিছেন, বিচারের ব্যবস্থাও করছেন, এটাকে আমি সমর্থন করি। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝেছি। আমি যদি বলি আর কি, আওয়ামী লীগকে রাজনীতির অধিকার দেওয়ার সময় আমি মনে করি এখনো আসে নাই। তবে আমি আই শুড বিলিভ যে এটা এখনো যে কোনো রাজনৈতিক দলকে অর্ডারের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে, আইনের মাধ্যমে বিলুপ করা যায় না। এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে এটাকে ওয়াস্ট আউট করে দিতে হয়, জনগণের মস্তিষ্ক থেকে এটাকে শেষ করে দিতে হয়, নিঃশেষ করে দিতে হয়। তো এটা পলিটিক্সের মাধ্যমে করতে হবে, এটা আইনের মাধ্যমে না। তো যেহেতু আওয়ামী লীগ এখনও অনুতাপ করে নাই, এই পর্যন্ত সে কোথাও বলে নাই যে উই আর রিপেন্টেড, উই আর সরি, আমাদের সঠিক হয় নাই, শেখ হাসিনা যে কাজটা করেছেন এটা ঠিক না, এইটা না করা পর্যন্ত, এমনকি আওয়ামী লীগ এখন পর্যন্ত পর্দার আড়ালেও কোথাও বলে নাই যে আমাদের এই কাজগুলি ভুল হয় নাই। এবং প্রত্যেকটা লোক দেখবেন অ্যারোগ্যান্সি সহকারে, প্রত্যেকটা লোক। তো এই জন্য আমি মনে করি যে আওয়ামী লীগ আসুক, কথা বলুক। আওয়ামী লীগের লোকজন তো মামলার বাইরে তো বহু লোকজন আছে। আওয়ামী লীগ কোথায় আসবে? আওয়ামী লীগের বহু লোক আছে, আমি বলছি মামলার বাইরে আলোচনার জন্য। সে পার্টি ইন পাওয়ার, তার সাথে আলাপ করতে পারে, পার্টি ইন অপোজিশন, তার সাথে আলাপ করতে পারে। এদের সাথে আলাপ করুক না, আলাপ করে সে দরজা ওপেন করুক, বলুক যে উই আর সরি, রিপেন্টেড, যে হাসিনার এই কার্যক্রমটা সঠিক হয় নাই। এটা আলোচনা আসুক মাঠে অন্তত, তাহলে দেখা গেল সরকারি দল, বিরোধী দল মিলে নিজেরা আলাপ করবে যে আওয়ামী লীগের বিষয়। আচ্ছা, এটা আপনার আওয়ামী লীগের জন্য পরামর্শ। আচ্ছা, আমি মনে করি। আচ্ছা, নাম্বার 2, আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে। হিটলারের নামে এখনো কি রাজনীতি করতে পারে পৃথিবীতে? তো 71 সালে যারা যে গোলাম আজম 22 নভেম্বর এখান থেকে পালিয়ে গেছেন, সেই গোলাম আজম না বাংলাদেশে রাজনীতি করা যাবে না। তো এই জন্য আমি তারপরে তার 68টা সিট পেয়েছেন, তো পেয়েছেন। গোলাম আজম পালা যায়নি ভাই। আচ্ছা, শেষ করে আমি 22 নভেম্বর আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি গোলাম আজম 22 নভেম্বর আপনাকে চ্যালেঞ্জ দিলাম, গোলাম আজম ডকুমেন্ট, গোলাম আজম সাহেব ফিরে আসছে, আপনারা ঢুকতে দেননি। শ্রীলঙ্কায় বসেছিলেন, কিন্তু ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে গোপন বৈঠক করেন। নাম্বার 3 হচ্ছে বলেন মুনাফিক, আরে ঠাড়ে মুনাফিক বুঝাতে চান
তো ধর্মের নামে রাজনীতি করে স্টেটমেন্ট করেন ভোটের জন্য যে আমরা শরিয়া কায়েম করব না। আচ্ছা, তো পরিষ্কার। আমি বলছি তো সব শেষ কথা হচ্ছে আচ্ছা। আমি মনে করি যে আপনার ক্লোজিং রিমার্কসে দিল্লি না ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা এটা না কয়ে বলতে হবে দিল্লি না ঢাকা ন্যায্যতা ন্যায্যতা না, না, সমতা, দিল্লি না ঢাকা, সমতা, ঢাকা, ঢাকা। সমতা সমতা। আচ্ছা। তো আমি মনে করি শা- এইভাবে শাহরিয়ার যদি কবির, চলে জি, জি, জি। বাংলাদেশকে এক মিনিটে যদি- বাংলাদেশকে সীমান্ত থেকে সরানো সম্ভব না জি। এবং ইন্ডিয়াকেও দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব না। আচ্ছা। এই জন্য আমি আপনাকে বলছি বাংলাদেশের গভর্নমেন্টে থাকা অবস্থায় এবং অপোজিশনে দায়িত্বশীল থাকা অবস্থায় প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে কথা বলার সময় দায়িত্বের সাথে কথা বলতে আচ্ছা, হবে। শাহরিয়ার কবির। আমার প্রথম জিনিস হচ্ছে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধী, ইন্ডিয়ার গোলামি মেনে নিব না। বিএনপি যদি মেনে নেয় সেটা বিএনপির ব্যাপার। আমরা আজাদি চাই এবং আজাদি আমাদের হাদির রক্ত এখনও শুকায়নি, সেই জন্য আমরা বলে দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লির সাথে সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, এই বিষয়ে আমি স্বীকার করি। কিন্তু সেই ন্যায্যতা মানে এই না যে দিল্লি যা বলবে তাই না উঠবস করবে। আর যে কথা ভাই বলছেন গোলাম আজম, এটা আপত্তিকর। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম এবং দয়া করে আজমি সাহেবকে ডেকে আনেন। আজমি সাহেব আমার কাছে সব একদম প্লেনের টিকিট থেকে শুরু করে সব কিছু আছে। তিনি ঢাকা আসতে গেলেন, শ্রীলঙ্কা থেকে আর ঢাকাতে ঢুকতে দিলেন না। লোকটাকে পাকিস্তানেও যেতে পারলেন না, লোকটা ওখান থেকে চলে গেল কোথায়? সৌদি আরব। যাকে পাকিস্তানের আমির বানাতে চাওয়া হলো সে বলল আমি এখানকার লোক না, আমি বাংলাদেশি লোক। সে ফিরে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিছেন। এরপরও যদি এরকম মিথ্যাচার করা হয় আমার কিছু বলার তাকে পাকিস্তানের আমির বানানোর চেয়েছিল মানে গোলাম আজম সাহেব মানে আমির মানে কি প্রধানমন্ত্রী নাকি না, দলের না, আমির? পুরা দলের আমির। আচ্ছা। তা হয়েছে। দ্বিতীয় কথাটা আমি যেটা হচ্ছে লাস্ট টাইম বলবো ভাইদের, শোনেন, 71 নিয়ে 71 এবং জুলাই 24শে জুলাই এই নিয়ে এই যে বললো যে বিতর্কের স্থান তো আপনার সংবিধানে রাখছেন। সংবিধান কেন পরিবর্তন করতে চান না? সংবিধান, কারণ এই সংবিধান বাকশালের পর থেকে যতবার পরিবর্তন হয়েছে সব হয়েছে দলীয়করণের জন্য। সেই দলীয়করণের স্বার্থে আপনারা এটাকে আঁকড়ায় ধরে রাখছেন। আচ্ছা। তো এখান থেকে বেরোয় আমাদের- আসেন জুলাই সনদ কায়েম করেন। আমাদের হাতে সময় একেবারে কম। উনি আমার শুধু জানতে ইচ্ছা করে যে উনি যখন ছিলেন, আপনারা নিশ্চয়ই খুব ভালো সম্পর্ক ছিল, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমার জানতে ইচ্ছা করে উনি কি সবসময় সরি ছিলেন? তারপরে উনি যেহেতু বলতেন যে বাংলাদেশি আমি, কিন্তু উনি 71-এর আমার ভূমিকার কাছে জন্য আমার কাছে উনি নিজে কি সরি বলছি, ছিলেন? বহুবার বলছে। আমি আপনার রাজশাহী মাদ্রাসা ময়দানের মাঠে উনি বলছে কি কারণে সেই সময় পাকিস্তানকে সমর্থন দেওয়া হয়েছে এবং সেই সময় এটাও বলছে আমাদের কোনো ভুল ত্রুটি। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, উনি বলতেন যে এটা তাদের ভুল ছিল। এটা ভুল, এটা রাজনৈতিক ভুল ছিল, এই কথা উনি অনেকবার, এবং বললাম তো মাদ্রাসা ময়দানে, রাজশাহী মাদ্রাসা ময়দানে অধ্যাপক গোলাম আজম সাহেব বলে গেছেন যে জামাতে ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়া সেই সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এই পরবর্তীতে এটা ভুল ছিল। এবং 25 তারিখের সংগ্রাম যদি দেখেন, যদি অন্য পেপার দেখেন, সেখানে জামাতে ইসলামের স্টেটমেন্ট আছে যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি দিয়ে দিচ্ছে। আর একটা জিনিস ভুলে যায় না, এই লোকটাই ভাষা সৈনিক ছিলেন। সে যদি পাকিস্তানের সবকেই সমর্থন করতে, তাহলে উর্দুকে সমর্থন করতেন না। না না না, উর্দুকে তাহলে সমর্থন করতেন, বাংলা ভাষাকে বলেননি। এবং আরে আমার কথাটা শোনেন, আপনি ইতিহাসকে তো পুনর্লিখন করেন না, কিছু জিনিস নিজেরাও মেনে নিতে থাকেন। ওই জন্য বললাম যে মুসলিম লীগ যদি বিএনপির মধ্যে বিলীন হয়ে থাকে, তার জামাতে ইসলাম এবং বিএনপি যদি পরে সৃষ্টি হয়ে থাকে, জামাতের বিচার হতে গেলে বিএনপিরও বিচার হবে। মুসলিম লীগের নেতৃবৃন্দ মুসলিম লীগ নামে রাজনীতি করেন নাই, বিএনপির নামে রাজনীতি অনেক করেন। মুসলিম লীগই বিলীন হয়ে জামাত গেছে। ইসলামের নেতৃবৃন্দ কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি যদি করেন। 10 সেকেন্ড সেটা হচ্ছে যে 14 দলের সহযোগী ছিল ওয়ার্কার্স পার্টি, জাসদ টাসদ ইত্যাদি। আমি তাদের বিচার করছি, কিন্তু 71 সালে যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তারা যদি এসে বলে যে 14 ভাই দল হিসেবে তো sorry, বিচার আমাদেরকে মাফ করে দেন, 14 দলের দল হিসেবে বিচার 14 দলের বিচার হচ্ছে না, তাদের সহযোগী ছিল তারা, 14 দলকে নিষিদ্ধ করা হয়। সহযোগী ছিল তারা, তারা তো পার্সন জেলে আছে। 14 দলকে তো দল হিসেবে আপনি কি নিষিদ্ধ করছেন? দুঃশাসনের সহযোগী ছিল তারা, তাদের ভোট বিচার ডাকাতির করতেছেন না তো। সহযোগী ছিল তারা। জি। তাদেরকে আমি যদি জেলে ভরে রাখি, আর যারা স্বাধীনতার আন্দোলনে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হানাদার বাহিনীর সহযোগিতা ওনা ছিল, গণহত্যা করছে সে ইন্ডিয়া, এই যদি কথা এসে- বলে। সে বুদ্ধিজীবী যদি হত্যা এসে করছে বলে যে ইন্ডিয়া, ভাই, sorry, ভুল এটা হয়ে পাকিস্তান গেছে, করেনি। আমি তাকে মাফ করে দিব নাকি? আচ্ছা এটা আচ্ছা, পাকিস্তান ধন্যবাদ। করে। আজকে এটা আজকে ইন্ডিয়া করছে আজকে না, 25শে আজকে জানুয়ারি, এই 25শে এই পর্যন্ত আমাদের হাতে ওই সংগ্রাম সময় শেষ। রাজনীতি ছিল। শরীফ ভাই অনেক ধন্যবাদ, শাহরিয়ার ভাই, সংগ্রামেই তো আছে, তারা কি করছে? ঠাকুর ভাই অনেক ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।